লকাই, লকাই, আমি আমি তোমাকে ভালোবাসি লকাই, তুমি বিশ্বাস করো আমার কথা। তবে আর কতদিন এভাবে লুকিয়ে আসতে হবে আমাদের? আমার কি তোমাকে পাওয়ার কোনো অধিকার নেই? আমি আমি তো চেষ্টা করছি বলো, বাবা মাকে বোঝাতে, কিন্তু কিন্তু ওনারা আমার বিয়ে গায়ে কিছুতেই দেবেন না। বেশ তো, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। পালিয়ে যাওয়াটা কোনো সমাধান নয় লকাই। আমি চাই তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো, শহরে যাও, রোজগার করো, নাম করো, তারপর আমাকে রানী করে সবার সামনে দিয়ে এখান থেকে নিয়ে যাও। কি পারবে না বলো? পারবে না? লকাইয়ের চোখের কোণ ভিজে আসে। সে জড়িয়ে ধরে মিনাকে। ছেলেবেলা থেকে এই বন্ধুত্বের সম্পর্কটা কখন যে ভালোবাসে রূপান্তরিত হয় তা বুঝতেই পারেনি লকাই আর মিনা। তবে একজন মুখ ফুটে মনের কথা বলে ফেললে অন্যজনও আর না করেনি। কিন্তু তাঁদের এই গুপ্ত প্রেমের মাঝে বাধা হয়ে দাঁড়ায় মিনার বাবা মা। মেয়ের এই প্রেমকে মুছে দিতে তারা মিনার ওপরেও যে হাত তোলেনি তা নয়, তবে প্রেম যখন মনে গেঁথে যায় শত চেষ্টা করেও তাকে কখনোই মোছা যায় না। সেটাই হয়েছিল এই মিনা আর লকাইয়ের ক্ষেত্রেও। তবে মিনার বাবা মার বাধা হয়ে দাঁড়ানোর কারণ একটাই, একমাত্র মেয়ের জীবন রক্ষা। এই গ্রামের অভিশাপ আছে, শয়তানের অভিশাপ। যুবা মেয়েরা এই গ্রামে নিরাপদ নয়, বিশেষ করে সে যদি কারোর সাথে প্রেম বা বিবাহের বন্ধনে আবদ্ধ হয়। রাতারাতি অদৃশ্য হয়ে যায় একের পর এক জল জ্যান্ত মেয়ে। পরদিন যাদের নিথর রক্তশূন্য শুকনো লাশটা পাওয়া যায় তাদের বাড়ির উঠোনে। এইসবের পেছনে কে আছে, কেন আছে তা কেউ জানে না। শুধু এটা সকলেই নিশ্চিত যে আছে সে হয় পিশাচ, আর না হয় মানুষরূপী কোনো পিশাচ। সেই ভয়কেই বুকের মধ্যে চেপে রেখেও আজ মিনা এসেছে এই গভীর রাতে নিজের ভালোবাসার টানে। লকাই তাকে বলেছিল বাড়ি ফিরিয়ে দেবে, কিন্তু মিনা রাজি হয়নি। যদি কোনোভাবে কেউ তাদের দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি হবে, তাই তাদের গ্রামের বাইরে মাঠের ধারে আসা। ফিরে আসার আগে সে একবার ঠোঁট রাখলো লকাইয়ের ঠোঁটে, একটা গভীর চুম্বন। তারপর কাঁদতে কাঁদতে মুখে আঁচল চাপা দিয়ে ছুটল বাড়ির পথে। পাতাঝরা কাশফুল গাছের মতো সেখানে দাঁড়িয়ে রইল লকাই, আরও একটা প্রেমের বৃষ্টির আশায়। মিনা হাঁটতে হাঁটে মাঠ পেরিয়ে সবে গ্রামের রাস্তায় ঢুকেছে। একবার সে ঘুরে দেখল পেছনের দিকে। অন্ধকারটা যেন অতুল গহ্বরের মতো গিলে খেতে আসছে তাকে। মিনার বুকটা একবার ধকধক করে উঠল। পরিস্থিতির চাপে পড়ে সে লকাইকে আসতে বারণ করেছিল বটে, তবে সে থাকলে মিনা সাহস পেত। গত 2 মাস আগের তুবড়ি দিদির লাশটা মিনার চোখের সামনে ভেসে উঠল। সারা শরীরে কাঁটা দিয়ে উঠল মিনার। ভালোই ভালো একবার ঘরে ঢুকে পড়তে পারলেই রক্ষে। মিনা আবার সঙ্গে আলোও নিয়ে আসেনি। একই বর্ষাকাল, সাপখোপের ভয়, তারপর আবার এসব। দ্রুত অথচ অতি সাবধানে পা চালাতে থাকে মিনা। হঠাৎ কিছুতে একটা লেগে শাড়িতে টান পড়তেই সামনের কাদা মাটির উপর মুখ থুবড়ে পড়ল মিনা। উফ বাবা গো! মিনা উঠে বসে। শক্ত কিছুতে তার কনুইটা লেগে গিয়েছিল। মিনা সামনের দিকে তাকায়, আর সে যে দৃশ্য দেখতে পায় তাতে তার ব্যথা, বেদনা, দুঃখ, রাগ, অভিমান, ভাব, ভালোবাসা সব কোথায় যেন কর্পূরের মতো উবে যায়। মনের সবটা জায়গা জুড়ে একটা অজানা মৃত্যুর ভয়। মিনা সামনে দাঁড়িয়ে থাকা একটা বিরাট কালো ছায়া মূর্তি। তার লাল 2 চোখ মিনার দিকে নিবদ্ধ। এত লম্বা আর দানবাকৃতির চেহারা কোনো মানুষের হতে পারে না। মিনা বুঝতে পারে তার বেঁচে ফেরার নিশ্চয়তা খুব কম। সে কেঁদে ওঠে। কে কে তুমি? আমাকে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। অট্ট হাসিতে ফেটে পড়ে মূর্তিটা। সে হাসির শব্দ শুনলে আচ্ছা আচ্ছা জোয়ান লোকেরাও বুকের রক্ত হিম হয়ে আসবে।
কে? আমাকে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। মিনার শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। মূর্তিটি ঝুঁকে বসে মিনার উপরে, একটানে খুলে ফেলে মিনার পরনে পড়ে থাকা কাপড়। দু হাতের নিজের লজ্জা ঢেকে কেঁদে ওঠে মিনা। না না, আমি কে সেটা কাল সকালে সবাই টের পেয়ে যাবে। আমাকে আমাকে ছেড়ে দাও। আমি আমি কি ক্ষতি করেছি? আমার কেন এই সর্বনাশ করছো তুমি? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। একদম একদম চুপ। এই গায়ের লোক ঠিক বুঝবে তারা কি করেছে আর কি করেনি। মূর্তিটার চোখ যেন আগুন বর্ষণ করতে শুরু করে। রাগে তার সারা শরীরটা যেন একবার দপ করে জ্বলে ওঠে। এদিকে আকাশে আবার মেঘ ঘনিয়ে এসেছে। ঘন ঘন বজ্রপাতের শব্দ আর বিদ্যুতের চমক, বিদ্যুতের আলোয় দু একবার মিনার চোখের সামনে ধরা দিল মূর্তিটা। তার বিভৎস রূপ। আর্তনাদ করে উঠল মিনা। এ কোনো মানুষ হতেই পারে না। খোপলানো থেতলানো পচা গলা শরীর, আর মুখে কিলবিল করছে শত সহস্র পোকার দল। একটা বিশ্রী বমন উদ্রেককারী পচা গন্ধ। মূর্তিটা পশুর মতো ঝাঁপিয়ে পড়ল মিনার শরীরে। নিজের সব শক্তি দিয়েও মিনা তাকে আটকাতে পারল না। মরণপণ আর্তনাদ করতে লাগলো মিনা। কিন্তু এ রাত অভিশপ্ত, অভিশপ্ত এই গ্রাম। আজ কেউ আসবে না তাকে বাঁচাতে, স্বয়ং ঈশ্বরও বোধ হয় নন। মিনার শরীরটা নগ্ন করে যথেচ্ছভাবে ভোগ করতে লাগলো কাম ভোগ পিশাচটা। তারপর হঠাৎ চিৎকার করতে থাকা মিনার মুখের ভেতর ধারালো নখ বিশিষ্ট লম্বা দুটো আঙুল ঢুকিয়ে প্রচণ্ড আক্রোশে মুখ থেকে আলাদা করে ফেলল নিচের চোয়ালটা। চিৎকারটা হঠাৎ থেমে গেল। তীর তীর করে কাঁপতে কাঁপতে একসময় স্থির হয়ে গেল মিনার শরীর। জনিদার থেকে বেরিয়ে আসা রক্তের ধারা পরম আশ্লেষে লেহন করে উঠে দাঁড়ালো পিশাচ। দু হাত প্রসারিত করে ফেটে পড়ল পরম তৃপ্তির হাসিতে। আজ আরও একবার তার রক্ত তৃষ্ণা পূরণ হয়েছে, পূরণ হয়েছে তার কাম পিপাসা। অপেক্ষা শুধু কাল সকালের। এই কঙ্কন গড়ের মানুষ আরও একবার কেঁপে উঠবে কাম পিশাচের ত্রাসে। হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে বঙ্গকথা ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আপনারা অনেকেই আছেন যারা আমাদের গল্পগুলো শুনছেন ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আরও বড় হয়ে উঠতে পারে আমাদের ইউটিউব চ্যানেল। আজ আপনারা শুনবেন লেখক পল্লব ঘোষের কলমে গ্রাম বাংলার একটি ভয়ের গল্প, বর্ষার রাতে তালপুকুরে। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি দিব্যেন্দু দাস। শুরু হচ্ছে আজকের গল্প, পল্লব ঘোষের কলমে বর্ষার রাতে তালপুকুরে। কি মিদে বাবা, মুখটা এমন দিনের শেষে বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন? বিছানায় গা এলিয়ে দিতে দিতে কথাটা বলে রাজেশ। আজ সে তার কলেজের বন্ধু মৃদুলের বাড়ি এসেছে। মৃদুল আর রাজেশ দুজনেই এখন শহরে অফিসে কাজ করে। বলতে গেলে দুজনের ওঠা বসা, খাওয়া পড়া সব একসাথে। মৃদুল কঙ্কনগড়ের ছেলে। আজ প্রায় 4 মাস পর দেশের বাড়িতে এসেছে। সঙ্গে এনেছে বন্ধুকেও। কি একটা কারণে অফিসে বেশ কিছুদিনের জন্য ছুটি, তাই রাজেশও এসেছে বন্ধুর বাড়িতে ছুটি কাটাতে। রাতে মৃদুলের মায়ের হাতের রুটি আর কষা হাঁসের মাংস খেয়েছে তৃপ্তি করে। শরীরের সব ধকল সারিয়ে এবার একটা জব্বর ঘুম দেবার পালা। এমন সময় ঘরে ঢুকল মৃদুল। রাজেশ টপ করে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। তারপর জানলার সামনে গিয়ে সিগারেটটা বের করে বলল, কি মিদে বাবা, মুখটা এমন দিনের শেষে বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন? মিদে মৃদুলেরই ডাক নাম। গায়ের লোক তাকে এই নামেই ডাকে। মৃদুল খাটের উপর বসে বিরক্তির স্বরে বলল, আর বলিস না,
বাড়িতে এলেই শুধু একটার পর একটা সমস্যা, বাবার সাথে কথা কাটাকাটি, এই আর কি। রাজেশ অবস্থা বুঝে সিগারেটের প্যাকেট আর দেশলাইটা বাড়িয়ে দিল। তারপর নিজে ধোয়াটা খোলা জানলা দিয়ে বাইরে ছেড়ে বলল, কি নিয়ে অশান্তি? অশান্তি সেরকম কিছু না, ওই বাবা মার বয়স হচ্ছে, ছুটকিটার বিয়ে দিতে হবে। 2টো নয় 5টা নয়, একটা মাত্র বোন আমার। কিন্তু কিন্তু কি? গায়ের কথা তো তোকে আগেও বলেছি, এখানে মেয়েদের বিয়ে করা মানে। কি বল, থামলি কেন? বিয়ে করা আর ভালোবাসা মানে ভূতের হাতে মরা। দেখ রাজ, সব জিনিসটা হেসে উড়িয়ে দেওয়ার মতন নয়। গ্রামে একের পর এক একাধিক এমন মেয়ের সর্বনাশ হয়েছে, নেহাত কোনো মানুষের পক্ষে তো এসব করা সম্ভব নয়। 1-2জন কেউ মারলে নয় মানতাম, ব্যক্তিগত আক্রোশ থেকে মেরেছে এটা আমি মেনে নিতাম, কিন্তু এতগুলো নিরীহ মেয়ে আর লাশগুলো যেভাবে পাওয়া গেছে তাতে তো। ব্যক্তিগত আক্রোশ। একটা দীর্ঘশ্বাস ফেলে রাজেশ তাকায় সামনের দিকে। জানলা দিয়ে একটা জোলো হাওয়া ঘরে এসে কমিয়ে দিচ্ছে ঋতুকালীন উষ্ণতা। অদূরে বাঁশবন, সেখান থেকে ঝিরিঝিরি পাতার শব্দ আসছে, আর মাঝে মাঝে একটা সুরেলা শীষের মতো শব্দ আসছে। বোধহয় ফাটা বাঁশের গায়ে হাওয়া খেলে এমন শব্দ হয়। সিগারেটটা শেষ করে বিছানায় এসে শুল রাজেশ। পাশ ফিরে শুয়ে চোখ বুজে বলল, ঘুমিয়ে যা, ছুটকির বিয়ে ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই দিবিক্ষণ দায়িত্ব নিয়ে একবারে, ঠিক আছে। সকালে রাজেশের ঘুম ভাঙল মুখের উপর রোদ পড়ে। সে উঠে দেখে তার পাশে বিছানা ফাঁকা, মৃদুল নেই। আড়মোড়া ভেঙে উঠে রাজেশ হাত মুখ ধুল। তারপর দাঁতুন করতে করতে উঠোনে এসে দাঁড়াল। বাড়িটা আগে ছিল কাঁচা। মৃদুল চাকরি পাবার পর একতলা পাকা করেছে। সামনে কিছুটা জায়গা ঘিরে একটা ছোট্ট বাগান করা হয়েছে। মৃদুলের বোন ছুটকি ওরফে মিথিলা একটা ছোট্ট বালতি নিয়ে বাগানে দাঁড়িয়ে। কিরে মিথিলা, বাগানে কি করছিস সকাল সকাল? এই পুজোর জন্যই ফুল তুলতে এসেছিলাম, তো দেখি গাছগুলো কিরকম শুকিয়ে যাচ্ছে। বৃষ্টির জল এত পাওয়ার পরেও কি করে যে শোকায়। শুকিয়ে গেছে নাকি বেশি জল পেয়ে পচে যাচ্ছে? না গো, শুকিয়ে যাচ্ছে। এই তো দেখো। রাজেশ দেখবার জন্য উঠোনে পা দিয়েছে। হঠাৎ একটা গলার স্বরে ওরা দুজনেই সামনে ঘুরে তাকালো। এই ছুটকি, এদিকে একবার শোন না বোন। এতটা মধুর আর শান্ত কারোর গলার স্বর হতে পারে বলে রাজেশ জানত না। সে কিছুক্ষণ দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল আগন্তুকের দিকে। পাঁচিলের বেড়ার বাইরে দাঁড়িয়ে 1 বছর 25-26 যুবতী, পরনে শাড়ি, বিনুনি করে চুল কাঁধের উপর দিয়ে বুকের সামনে ফেলা, মাথার চুল একটু উড়ো, তবে তার রূপ লাবণ্য আর যৌবনের গভীরতা এতটাই যে সেটা অতুলে হারিয়ে যায় দেহ মনস্থ কোনো মলিনতা। ডাগর তুই চোখের নীলাভ তারায় নিজেকে হারিয়ে ফেলবে না এমন কোনো যুবক এই ধরাধামে থাকলে ঠিক তার যৌবনে। হা করে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে এসব ভাবতে থাকে রাজেশ। কোনো অজানা পাড়াগাঁয়ের এক চিলতে ঘরেও যে উপরওয়ালা তার সৃষ্টি এবং মাধুর্য সবটুকু এভাবেই ঠেলে দিতে পারেন, তা একে না দেখলে হয়তো কেউ কল্পনাও করতে পারবে না। যুবতী কিছু একটা বলছে, মিথিলাও তাকে কিছু একটা বলছে। যুবতী মিথিলার হাতে একটা কাগজ দিল, সেটা মিথিলা নিয়েও নিল। কি নিল, কেন নিল, কি বা বলছে তারা কিছুই শুনতে পারছে না রাজেশ, শুনতে চাইছেও না। শুধু এক নাগাড়ে দেখে যাচ্ছে যুবতীর ঠোঁটের কম্পন, মাঝে মাঝে তার ম্লান হাসি, কিন্তু তাও যেন হৃদয়ে দোলাচল লাগিয়ে দেয়। কথা শেষ হলো, মিথিলা ফিরে আসছে। রাজেশ তখন তাকিয়ে যুবতীর দিকে। যুবতী একবার ভ্রু কুঁচকে রাজেশের দিকে তাকালো, তারপর মাথা নিচু করে চলে গেল। মিথিলা এসে দাঁড়ালো রাজেশের সামনে, মুচকি হেসে আস্তে করে বলল, কঙ্কনা, আমাদের কাকন্দি। কঙ্কনা না কাঁকন? এই কাঁকনটা কেটে যা ভাবছো তা হবে না খোকা। ঠিক আছে, করেই ছাড়বো, দেখে নিস।
বিকেলে রাজেশ হাঁটতে বেরিয়েছিল গ্রামের পথে। বর্ষার গ্রাম, একে সবুজে ঢাকা অনন্য রূপ। আশেপাশের খালবিল মাঠে ভরা জল, গাছগুলো আপাতমস্তক জলে ভিজে রয়েছে। বনকুমড়ির ঘ্রাণ আর লতা গুল্মের উষ্ণ ঘ্রাণে মনের মধ্যে একটা অজানা অনুভূতি সৃষ্টি করছে। খালের পাশে ক্রমাগত গোগর গোর করে ব্যাঙের ডাক কানে আসছে। হঠাৎ হাঁটতে হাঁটতে রাজেশ থমকে দাঁড়ালো। তার থেকে হাত বিশেক দূরে একটা পুকুর, কেউ একটা জল ভরছে না। মনে হয় এ তো কঙ্কনা। শরীরে একটা আলাদা রোমাঞ্চ অনুভব করলো রাজেশ। আস্তে আস্তে গিয়ে দাঁড়ালো পুকুরের পাড়ে। কঙ্কনা একটা কলসিতে জল ভরছিল। কলসি ভর্তি করে কাঁধে নিয়ে সে উঠে এসে রাজেশকে হতবুদ্ধির মতো দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হলো। কঙ্কনা কিছু না বলেই চলে যাচ্ছিল, কিন্তু রাজেশই কথা বলল। এক্সকিউজ মি, মানে একটু শুনবে? হ্যাঁ বলুন। শান্ত স্বরটা যেন উন্মাদ হাতির মতো ঝড়ের বেগে এসে কোথায় নিয়ে গেল রাজেশের পাগল মনটাকে। সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলল, তুমি খুব মিষ্টি। কঙ্কনা একটু ভুরু কুচকে তার দিকে তাকালো। রাজেশ ভুলটা বুঝতে পেরে পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, না না, মানে আপনার গলাটা খুব মিষ্টি। কি যেন বলতে এসছি, মানে এখানে মিষ্টির দোকান কোথায় আছে বলতে পারেন? রাজেশ ভেবেছিল মেয়েটা বুঝি রাগ করে তাকে চড়থাপ্পড় মেরেই বসবে, কিন্তু না। স্বাভাবিকভাবেই তার এমন পাগলামিতে কঙ্কনা মৃদু হাসল। আচ্ছা, আপনি মিদ্দেদার বন্ধু তাই না? এত মিষ্টি খাওয়া কিন্তু ভালো না শরীরের জন্য। না মানে মিষ্টি খাই না। বুঝেছি, তবে ধন্যবাদ মিষ্টি কথা বলার জন্য। এই বলে কঙ্কনা মৃদু হেসে আধ ভেজা চুল পিঠের উপর ছড়িয়ে ফেরার পথ ধরল। রাজেশও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল সেদিকে। তার পায়ের ঝুমুর ঝুমুর নুপুরের শব্দ, তার এলো চুলের থেকে বাতাসে ভেসে আসা গ্রাম্য মিষ্টি সুবাস। রাজেশ কি তবে ধ্যাৎ, কি ভাবছে সে? সন্ধ্যা হয়েছে, বাড়ি ফেরা দরকার, নয়তো এখানে আবার ভূত আছে। রাতে মৃদুলের সাথে কথা হলো কঙ্কনাকে নিয়ে। রাজেশ আগেও এখানে এসেছে, তবে কঙ্কনাকে আগে কখনো এখানে দেখেনি। কঙ্কনাকে প্রথম দেখার পর থেকেই একটা মুহূর্তের জন্য সে মেয়েটাকে ভুলতে পারছে না। কিন্তু কঙ্কনার যে ইতিহাস রাজেশ শুনল মৃদুলের মুখে, তা মোটেই সুখকর নয়। সিগারেটে ধোঁয়া ছাড়তে ছাড়তে মৃদুল বলতে থাকে, কাকনের এক দিদি ছিল, বুঝলি, নাম মিনা। কঙ্কনা আর মিনা এই দুই বোনকে ভালোবাসত না গায়ের এমন কোনো লোক নেই, কিন্তু ভাগ্যের কি পরিহাস, পাশের গায়ের একটা ছেলের সাথে মিনার প্রেম হয়। ধীরে ধীরে মিনাকে নিয়ে উল্টোপাল্টা কথা উঠতে থাকে গ্রামে। কতটা ঠিক আর কতটা ভুল তা আমি জানি না। লোকের মন থেকে তার প্রতি ভালোবাসাটাও হারিয়ে যায়। শোনা যায় যে মিনা নাকি ছেলেটার সাথে শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়েছিল। দেখ, প্রেমের প্রয়োজনে শরীর আসাটা অপরাধের কিছু নয়। প্রেম যদি সত্যি হয় তো সেটা ঠিক আছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে গ্রামের লোক যে এসব ভালো চোখে দেখে না তা জানিসই তো। মিনার বাড়ি থেকে তার বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। শোনা যায় মিনা নাকি রাতে লকাইয়ের সাথে লুকিয়ে দেখা করতে গিয়েছিল, কিংবা হতে পারে পালিয়েও যেতে চেয়েছিল, তবে শেষ রক্ষা হয়নি। রাতের অন্ধকারে সম্পর্কে লিপ্ত মেয়েটাকে একা পেয়ে একবারে মিনার সাথে তার বোন কঙ্কনারও নাকি পাত্র দেখাশোনা হয়ে গিয়েছিল। কিন্তু মিনার এমন আকস্মিক মৃত্যু গোটা পরিবারটাকে একবারে তাসের ঘরের মতন ভেঙে দিল। মেয়ে হারানোর শোকে দুঃখে পাগল হয়ে বিছানা নিল মিনার মা। 3-4 দিন পর তিনিও দেহ রাখলেন। কাকনের বিয়েও ভেঙে গেল। ওদিকে কেউ কেউ লকাইকে সন্দেহ করেছিল বটে, কিন্তু সে বেচারা প্রেমহারা হয়ে নিজেই পাগল হয়ে গেল। সেও প্রায় 3-4 বছর আগের কথা। কিন্তু ওকে মারলোটা কি? না জানি কোন অভিশাপের পাল্লায় পড়েছে এই কঙ্কনগড়। কোন নরভুক পিশাচ যে রাতের আধারে এই কঙ্কনগড় দাপিয়ে বেড়ায় কে জানে। তবে তার শিকার শুধু একজনই, সম্পর্কে লিপ্ত অথবা বিবাহযোগ্য যুবতী। এই গ্রামের মেয়েরা কেউ নিরাপদ নয়।
আমরা জ্ঞানত অবস্থা থেকে এই অভিশাপের করাল গ্রাস দেখে আসছি। কি, কেন, কিভাবে এর পেছনে রয়েছে তা আমরা জানি না। অনেক যাগযজ্ঞ পূজাপাঠ করেও এর কোনো গতি হয়নি। তোরা নিশ্চিত এটা কোনো অশরীরীর কাজ? যে কজন এর কবলে পড়েছে প্রত্যেকের রক্তশূন্য লাশগুলো গ্রামের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তবে প্রতিটা শরীরেই যেন নির্যাতনের ছাপ স্পষ্ট। মেয়েগুলো যে মৃত্যুর আগে কোন বিভীষিকাময় নরক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে তা কল্পনা করাও কঠিন। বিশেষ করে মিনা, ওর শুকনো দেহটা তো একবারে পাওয়া গিয়েছিল ওর ঘরের উঠোনেই। বলতেও খারাপ লাগে, শরীরে সবকিছু শুষে ছিবড়ে করে একবারে লাশটা বাড়ির সামনে ফেলে গিয়েছিল ওই শয়তানটা। যৌন নির্যাতন আর রক্তচোষা, বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা। আচ্ছা, যদি অলৌকিক কিছুই হয় তবে এর সমাধান কিছু তো থাকবেই। সম্পর্কের ভয়, সম্পর্কের জয়। তার মানে? জানি না রে, ছোট থেকেই লোকের মুখে এই ছড়াটা শুনে আসছি। আমাদের গ্রামে কোন এক তান্ত্রিক নাকি যজ্ঞ করার পর এই বিধান দিয়ে গিয়েছিলেন। যদিও এর অর্থ কেউ উদ্ধার করতে পেরেছে কিনা সন্দেহ। যেদিন এটা হবে সেদিন নাকি আমরা মুক্তি পাবো এই অজানা অভিশাপ থেকে। তবে এইসব কথা তুই তো আগে আমাকে বলিসনি। কি বলতাম বলতো? ছোট থেকে আমি নিজেও এসব বিশ্বাস করতাম না। ভাবতাম এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে। ভূত, প্রেত, অশরীরী বলে কিছু হয় না। কিন্তু চোখের সামনে একটার পর একটা। যাক, ছাড়। সম্পর্কের ভয়, সম্পর্কের জয়। কিছু বললি রাজ? হ্যাঁ, কি? না 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 না, কিছু না। চ ঘুমাই, রাত হয়েছে। কঙ্গনা, আমি আর আসবো না। বলেই রাজেশ হাই তুলে পাশ ফিরে শুয়ে পড়ল। পরদিন বেলায় রাজেশ বসেছিল সেই পুকুর পাড়ে একটা শানের বেদিতে। একটা একটা করে খোলামকুচি ছুঁড়ে ফেলছে পুকুরের জলে। ছড়িয়ে যাওয়া জলের ঢেউয়ের মতোই কঙ্কনার চিন্তা তার মনের সবটা জুড়ে ছড়িয়ে পড়ছিল। আজ দিনটা শুরুর থেকেই মেঘলা। হোক বৃষ্টি। রাজেশ চায় বৃষ্টিতে আজ ভিজতে যে অনুভূতির ঝড় এই গ্রামের এক চিলতে ঘরের মেয়েটা তার মনে তুলেছে, শহরের কোনো আধুনিকতার কাছে সেই ক্ষমতা নেই। হঠাৎ একটা ঝুমঝুম নূপুরের শব্দে রাজেশ ঘুরে তাকালো। কঙ্কনা কাঁধে কলসি নিয়ে আসছে পুকুরের ঘাটে। রাজেশ দেখে একটু থমকে দাঁড়ালো। রাজেশ উঠে দাঁড়ালো কঙ্কনাকে দেখে। কঙ্কনা কিছু না বলে ঘাটে নেমেই যাচ্ছিল। পিছু ডাকলো রাজেশ। এই যে মিস কাকুন। রাজেশ কি বলবে বুঝতে পারল না। যৌবনের ঘরে পা রেখেছে দুজনে। রাজেশের হাব ভাব দেখে কঙ্কনার মতো যে কোনো মেয়ে তার মনের কথা বুঝে ফেলবে, কিন্তু রাজেশের ক্ষমতা নেই কঙ্কনার মন বোঝার। রাজেশ কেন, ইতিহাসের খুব কম পুরুষই আছে নারীর মন কিছুটা বুঝতে পেরেছে। তা আপনি কি জানতেন নাকি আমি এখানে আসবো? না, তা কি করে জানবো? আমি তো এমনিই এখানে বসেছিলাম। বেশ তো, তবে বসেই থাকুন। আমাকে দেখে উঠে দাঁড়িয়ে ডাকলেন কেন? বলেই কঙ্কনা ঘাটে নেমে কলসি ধুয়ে জল ভরতে লাগলো। রাজেশ আবার বসে পড়ল শানের উপর। মনটা কিরকম যেন হু হু করতে লাগলো তার, যেন কোনো দূর অন্তরালে গিয়ে পথ ভুলে পথ খুঁজে বেড়াচ্ছে। তার মনকে প্রশমিত করতেই বোধহয় ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বসে বসে ভিজতে লাগলো রাজেশ। এদিকে কঙ্কনা কলসি ধুয়ে জল ভরতে ভরতে হঠাৎ এরকম বৃষ্টি দেখে তাড়াতাড়ি কলসি কাঁখে নিল। তাড়াহুড়োতে উঠে আসতে গিয়ে জলে ভেজা শ্যাওলা ধরা পিচ্ছিল সিঁড়িতে পা রাখতেই পা হড়কে আটকে উঠল কঙ্কনা। পিছলে পড়লে সে তবে সিঁড়ির উপর নয়, একটা পুরুষালী হাতের শক্ত অবলম্বনের উপর। রাজেশ এক হাতে সে ধরেছে কঙ্কনার কলসিখানা, আরেক হাতে কঙ্কনাকে। ভয়ে কঙ্কনাও বাঁ হাতে চেপে ধরল রাজেশকে। ধীরে ধীরে সে উঠে সোজা হয়ে দাঁড়ালো। চোখ রাখলো রাজেশের চোখে। নীল দুই চোখের তারায় রাজেশ স্পষ্ট দেখতে পাচ্ছে নিজের প্রতিচ্ছবি।
কঙ্কনার কাজল কালো নেত্র পল্লব থেকে টপ টপ করে গড়িয়ে পড়া জলের ফোঁটায় তা আরো প্রকার। একটা অনন্য অনুভূতি গ্রাস করল দুজনকে। একে অপরের চোখের দিকে তাকিয়ে চোখও হাজারো না বলা কথা বলে দেওয়ার সাক্ষী। ঝিরিঝিরি বৃষ্টিতে দাঁড়িয়ে রইল দুজনে, ভিজতে লাগলো তাকিয়ে থাকতে থাকতে একে অপরের দিকে। হঠাৎ আকাশে গুড়মুড় মেঘের শব্দ ভেঙে দিল সেই প্রেমাতুর মৌনতা। রাজেশ মাথা নিচু করে সরে দাঁড়ালো। কঙ্কনা বাঁ হাতের গায়ের কাপড়টা মাথার ওপর দিয়ে শান্ত অথচ ক্ষিপ্র গতিতে বাড়ির পথে পা বাড়ালো। রাজেশের যে কি হলো তা নিজেই বুঝতে পারে না। জলের উপর বৃষ্টির ফোঁটা দেখতে লাগলো চুপচাপ। যদি সে একবার পেছনে ঘুরতো তাহলে দেখতে পেত এই গায়ের মেয়েটা বাঘের মুখে হারিয়ে যাওয়ার আগে একবার তার দিকে ঘুরে তাকিয়েছিল। কে জানে কোন কারণে। পরদিন সকালে মিথিলা লাল পাড়ে কাপড় পরে কোথাও একটা যাবার জন্য তৈরি হচ্ছে দেখে রাজেশ বলল, কিরে তুই আবার সেজে গুজে কোথায় চললি? এই দেখো না, আমাকে এখন একা একা পাশের গ্রামে মনসা মন্দিরে যেতে হবে পুজো দিতে। দাদাটা সকাল সকাল বাজারে বেরিয়ে গেল। ঠিক আছে, আমিও যাব। এই তুমি যাবে? চলো চলো, তোমাকেও দেখিয়ে আসি গায়ের মন্দির। পুজোর ডালা নিয়ে দুজনে বেরিয়ে পড়ল গ্রামের পথে। হাঁটতে হাঁটতে মিথিলা রাজেশকে গ্রামের এটা ওটা নানা কথা বলতে থাকে। হাসতে হাসতে মিথিলা বলে ওঠে, দেখো যদি তোমার ভাগ্য ভালো থাকে তো কাকন্দির দেখা পেলেও পেতে পারো। বড় পাকা হয়েছিস যে। চল এবার। আশেপাশের 3টে গ্রাম নিয়ে একটাই বড় মনসা মন্দির। মণিমোহন তর্কালঙ্কর মহাশয় এই মন্দিরের পূজারী। বংশ পরম্পরায় ওনারাই এই মন্দিরের ভার নিয়েছেন। মিথিলারা পুজো দিলে ঠাকুরমশাই একটা আম পাতায় লাগানো সিঁদুর থেকে প্রথমে মিথিলার কপালে একটা তিলক দিতে গেলেন। তিলক কাটতে গিয়ে তার চোখ পড়ে মিথিলার চোখে। তিনি খানিকক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, তোর শরীর ঠিক রয়েছে তো মা? বিপদ আপদ কিছু হয়নি তো? হ্যাঁ ঠাকুর জেঠু, কিন্তু কেন বলো তো? কিছু না, কদিন একটু সাবধানে থাকিস। হ্যাঁ, লক্ষণ আমি ভালো বুঝছি না। বাড়ির সবার খেয়াল রাখিস। অদ্ভুত কিছু ঘটলে একদম ঘাবড়াবি না, মনকে শান্ত শক্ত করিস। তবে চিন্তার কিছু নেই, আমরা মায়ের সন্তান, তিনি আমাদের সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন। হঠাৎ রাজেশের কিরকম যেন সেই বাগানের গাছের শুকিয়ে যাওয়া কথাটা মনে পড়ল। কোনো বিপদ আপদ হবে নাকি? এরপর ঠাকুরমশাই তিলক টানলেন রাজেশের কপালে। খানিকক্ষণ তার দিকে তাকিয়ে স্মিত হেসে বললেন, এ গায়ে নতুন মনে হচ্ছে। মা গো মা, সব তোমার ইচ্ছে, তোমার লীলা। তারপর আশীর্বাদের ভঙ্গিতে রাজেশের মাথায় হাত রেখে বললেন, জয়ী হও বাবা, জয়ী হও। এ কঙ্কনগড়কে বিপদের হাত থেকে রক্ষা করো। অক্ষয় হোক তোমাদের ভালোবাসা। মায়ের আশীর্বাদ তোমার সাথে আছে। সম্পর্কের ভয়, সম্পর্কের জয়। বেরিয়ে আসার পথে ওরা দেখল মন্দিরের দেওয়ালের মাথা রেখে একটা লোক আতশোয়া হয়ে শুয়ে আছে। লোক না বলে তাকে বদ্ধ পাগল বললেই ভালো হয়। গায়ের জামা ময়লায় ছিন্ন ভিন্ন, পরনের কাপড় প্রায় খুলেই গিয়েছে। মাথায় মুখে বছর যাবৎ না কামানো চুলদাড়ি, গায়ে একরাশ ধুলো কাটা। আত বোঝা চোখে হাত তুলে কাকে যেন ডাকছে। লকাইতা, ছেলেটা মীরা দিদির শোকে পাগল হয়ে গেল। কি যে সর্বনাশ নেমে এসেছে এই কঙ্কনগড়ে। উনি কিছু বিপদের কথা বলছিলেন। জানি না গো, ভয় হচ্ছে। তবে সাবধানে থাকতে হবে আমাদের। তাছাড়া উনি তো এটাও বললেন যে এই বিপদ থেকে আমাদের রক্ষা করতে পারবে একমাত্র তুমি। তা কি করে হয়? যা হোক একটা বললেই হলো। না গো রাজদা, ঠাকুর জেঠু ভুল কিছু বলেন না। ওনার বড় ঠাকুরদা মানে দুর্গামোহন মহাশয় সিদ্ধতান্ত্রিক ছিলেন, লক্ষণ শাস্ত্রে পণ্ডিত। দাদুর থেকে কিছুটা শিখেছেন ঠাকুর জেঠু।
উনিও লোকের চোখ মুখ দেখে অনেক কিছু বলতে পারেন। উনি বলছেন মানে তুমিই পারো আমাদের রক্ষা করতে। আমাদের বাঁচাও না দাদা, আমরা মেয়েরা যে এই গায়ে ভালো নেই। কাকন্দির দিদির যে সর্বনাশ হয়েছিল। মিনা ফুপিয়ে কেঁদে ওঠে। রাজেশের কেন জানি না মনে হয় মিনা একা নয়, গোটা কঙ্কনগড়ের মানুষ আজ তার কাছে এই আবেদন জানাচ্ছে। তাদের বাঁচাতে হবে, বাঁচাতেই হবে। বিরক্ত মনে গজগজ করতে করতে গ্রামের পথে পা বাড়ালো কঙ্কনা। সে এসেছিল পাশের গায়ে হরঘোষের বাড়িতে দুধ আনতে। হরঘোষের শরীর খারাপ, তাই সে বাড়ি বয়ে এসে দুধ দিতে পারেনি। এদিকে দুধ আনতে এসে সন্দেহ হয়ে এসেছে। আকাশে ঘন কালো মেঘ ঘনাচ্ছে। এখন তাড়াতাড়ি ঘরে ফিরতে পারলে হয়। দুই গ্রামের মাঝামাঝি একটা বড় মাঠ। মাঠের বুক চিরে চলে যাওয়া আলের উপর দিয়ে দ্রুত পা চালাতে লাগলো কঙ্কনা। দূরে অদূরের বন থেকে অনবরত শিয়ালের ডাক ভেসে আসছে। আকাশে মেঘের গুড়গুড়ানি আর বিদ্যুতের চমক। বুকটা একটা অজানা ভয়ে ধড়াস করে ওঠে কঙ্কনা। এদিকে ঘরে তার বুড়ো বাপ একা আছে। হঠাৎ চলতে চলতে কঙ্কনার মনে হলো আশেপাশের বাতাস কিরকম যেন ভারী হয়ে উঠেছে, কিরকম যেন নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়ে যাচ্ছে তার পক্ষে। কঙ্কনা একটু থামল, মাথা নিচু করল, তারপর বেশ কয়েকবার জোরে জোরে শ্বাস নিল। তারপর মাথা তুলতেই চোখের সামনে একটা বিভৎস ঝলসানো প্রেত মুখবয়ব দেখেই সে আতঙ্কে চিৎকার করে মাটিতে পড়ে গেল কঙ্কনা। হাতের থেকে দুধের টিফিন কৌটোটা ছিটকে পড়ল মাটিতে, কিন্তু কঙ্কনা তখন পালাতে পারলে বাঁচে। এদিকে আকাশ তখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। অন্ধকার পথের মধ্যে একটু চমকে ওঠা বিদ্যুতের আলোয় যা ভরসা। কঙ্কনা বিদ্যুতের আলোয় স্পষ্ট দেখল একটা বিরাট ছায়ামূর্তি যেন তাকে ঘিরেই দাঁড়িয়ে রয়েছে, কখনো সামনে, কখনো পিছনে, কখনো ডাইনে বা বাঁয়ে। সে উঠে কাঁদতে কাঁদতে দৌড়াতে লাগলো। 3-4 পা বাড়াতেই হঠাৎ পেছন থেকে তার শাড়িতে টান পড়ল। শাড়ির আঁচলটা কিরকম যেন বেকায়দায় ঘুরে গিয়ে পেঁচিয়ে ধরল কঙ্কনার গলায়। কঙ্কনার দম আটকে আসতে লাগলো। সে গোঙাতে গোঙাতে একটা সময় মাথা ঘুরে পড়ে জ্ঞান হারালো। জ্ঞান যখন এলো, কঙ্কনা নিজেকে আবিষ্কার করলো মাঠের ধারে ভাঙা স্কুল বাড়ির ছাদের নিচে। সে যেন কার একটা কোলে শুয়ে। উঠে বসলো কঙ্কনা। মাথাটা হালকা ব্যথা। পাশে একটা ছোট টর্চ পড়ে আছে। খপ করে সেটা হাতে নিয়ে আলো জ্বালাতেই যা দেখলো তা সে কল্পনাও করতে পারেনি। সে এতক্ষণ যার কোলে শুয়েছিল সেটা আর কেউ নয়, রাজেশ। তুমি তুমি এখানে কি করছো? আমাকে আমাকে এখানে কে নিয়ে এলো? বারে, আমি তো এই পথে যাচ্ছিলাম বাড়ি, হঠাৎ টর্চের আলোয় দেখি তুমি মাটিতে পড়ে আছো। আমি ছুটে এলাম তোমার কিছু হয়েছে কিনা দেখতে, আর তুমিই আমাকে ভূত মনে করে দৌড়তে লাগলে। আমি ভাবলাম বুঝি আমায় দেখে, তাই তোমার শাড়িটা টেনে ধরলাম, তারপরেই তো তুমি। কঙ্কনা কথাটা শুনে ঠাস করে একটা চড় মারল রাজেশের গালে। রাজেশ গালে হাত দিয়ে মাথা নিচু করে রইল। বুঝল তার এমন কাজ করা উচিত হয়নি। কঙ্কনা হাঁফাতে হাঁফাতে তার দিকে তাকিয়েছিল, তারপর হঠাৎ তার কাছে সরে এলো, একদম কাছে। তার 2 হাত রাখলো রাজেশের ঘাড়ে। আর তারপরেই যে ঘটনাটা ঘটল সেটা হয়তো রাজেশ কেবল স্বপ্নেই কল্পনা করতে পারে, বাস্তবে নয়। কল্পনা তার পাপড়ির মতো দুটো নরম ঠোঁট ডুবিয়ে দিল রাজেশের ঠোঁটের মধ্যে। উষ্ণ নরম চুম্বনে রাজেশের শরীরটা একবার যেন কেঁপে উঠল। তার পুরুষালী হাত কঙ্কনার ঘাড় এবং কাঁধ বেয়ে নেমে ছুঁয়ে গেল তার স্তন। শিহরিত হয়ে উঠল কঙ্কনা। আরো চাপটে ধরল রাজেশকে। গভীর চুম্বন আর বয়সোচিত যৌন আবেদনে মেতে উঠল রাজেশ আর কঙ্কনা। রাজেশের কপালে মাথা ঠেকিয়ে কঙ্কনা কাঁদতে থাকে। তুমি কেন বোঝো না? আমরা চাইলেও এক হতে পারবো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমাকেই ভালোবাসি আর তোমাকেই চাই, শুধু তোমাকে চাই। ভালো কি আমি তোমাকে বেশি ফেলিনি, কিন্তু এই অভিশাপ আমাদের এক হতে দেবে না।
আমি থাকতে সেটা হতে দেব না। নিজের জীবন বাজি রেখে লড়াই করব নিজের ভালোবাসার জন্য, এই গ্রামের কল্যাণের জন্য, শুধু তোমার জন্য। বাইরে বৃষ্টি তখনও পড়ছে অবিশ্রান্ত ধারায়। বৃষ্টি স্নাত এই প্রকৃতিও সাক্ষী হয়ে রইল এক চিরসত্য অনুভূতির, সৃষ্টির আদিম এবং অবিচ্ছেদ্য সেই যৌন মিলন ক্রিয়ায়। কে বলবে এই পরিচয়, এই অনুভূতি, এই প্রেম মাত্র দুদিনের। প্রকৃত প্রেমের কোনো শর্ত হয় না, দুদিনেও প্রেম হয়, আবার সারা জীবনও কম পড়ে যায় প্রকৃত প্রেম পেতে। দুদিন পরের কথা, রাতে খাওয়া দাওয়া সেরে ঘরে মৃদুলকে এইসব কথাই বলছিল রাজেশ। হঠাৎ একসঙ্গে অনেকগুলো থালা বাসন পড়ার শব্দে চমকে উঠল ওরা দুজন। এই চল তো দেখি, ঘরে বিড়াল ঢুকলো নাকি? শব্দটা মনে হয় বাইরে থেকে এসছে। ছুটকি বাইরে আছে, নয় বাসন ধুতে যাবে বলল। রাজ, টর্চ নিয়ে আয়। বলেই দ্রুত পা ফেলে বাইরে বেরিয়ে গেল। চিৎকারটা মিথিলা শুনেছিল তাদের বাড়ির পেছনের বাঁশবাগানের পাশের পুকুরের ধার থেকে। শুনে সে সব কাজ ফেলে ছুটে চলে আসে। তবে এখন মনে হয় কাজটা ঠিক হয়নি, কাউকে ডাকলে হতো, কিন্তু তাতে যদি দেরি হয়ে যায়। কে জানে বাঁচাও বাঁচাও বলে কে চিৎকার করেছিল, জলে ডুবে ডুবে গেল নাকি কেউ। তবে মিথিলা কাউকে দেখতে পেল না। পুকুরের জলটাও স্থির। আশেপাশের পরিবেশ কিরকম যেন স্তব্ধ হয়ে গিয়েছে, যেন এই গোটা বিশ্বচরে মিথিলাই একমাত্র জীবিত মানুষ, বাকি সবাই মৃত। হঠাৎ মিথিলার চোখ গেল পাড়ের কাছের জলে। কি একটা ওখানে জলের নিচে ছটফট করছে না? জিনিসটা কি দেখার জন্য মিথিলা আস্তে আস্তে পা ফেলে পাড়ের কাছে। পাশে পড়ে থাকা একটা শুকনো গাছের ডাল নিয়ে সে সবে মাত্র জলে ডুবিয়েছে। হঠাৎ একটা বলিষ্ঠ হাত পেছন থেকে এসে চেপে ধরল মিথিলার ঘাড়, আর তাকে চিৎকার করার কোনো অবকাশ না দিয়ে মাথাটা ডুবিয়ে দিল জলের মধ্যে। ছুটতে ছুটতে রাজেশরাও এসে পৌঁছালো বাড়ির পিছন দিকের কলতলায়। এদিকটা বেশ ভালোই অন্ধকার, তবে মনে হচ্ছে কলতলায় কেবল বাসন পড়ে আছে, কোনো মানুষ নেই। চুটকি, এই চুটকি! আচমকা পায়ে কিছু একটা ব্যথা পেয়ে থমকে গেল মৃদুল। টর্চ জেলে দেখল হ্যারিকেনের কাঁচ ভেঙে টুকরো হয়ে পড়ে আছে। ওরা পরস্পরের দিকে তাকালো। এসবের মানে কি? এটা গেল কোথায়? ওদিকে জলের নিচে বেশ কিছুক্ষণ ছটফট করতে করতে একটা সময় আধমরা হয়ে গেল মিথিলা। সেই হাতটা এবার ধীরে ধীরে তার চুলের মুঠি ধরে তাকে তুলে আনলো বাইরে। হাত বোঝা চোখে মিথিলা যে চেহারার সম্মুখীন হলো তা তার মনে বেঁচে থাকার একটু আশাটাও ম্লান করে দিল। একটা বিশ্রী আধ খাওয়া পচা গলা শরীর, চোখের কোটর ধকধক করে জ্বলতে থাকা আগুনের দুটো গোড়া, মুখের জায়গায় জায়গায় কিলবিল করা পোকার দল, আর প্রায় হাড় বেরিয়ে আসা চোয়ালের মাঝে ছোড়ার মতো ধারালো রক্তমাখা দাঁতগুলো যেন গিলে খেতে চাইছে মিথিলাকে। মিথিলার চিৎকার করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, শরীরে প্রতিরোধ করার শক্তিটুকুও নেই। ধীরে ধীরে মিথিলার গলা চেপে বসতে লাগলো ওই পিশাচের হাতের পাঞ্জা। পাগলের মতো নিজের বোনকে খুঁজতে খুঁজতে হঠাৎ মাটিতে বসে পড়ল মৃদুল। রাজেশের হাত চেপে ধরে বলল, ভাই ভাই ভাই, বোনটাকে বাঁচা ভাই, ও সর্বনাশ হতে দিস না ভাই, ভাই বাঁচা ওকে। মৃদুলের চোখে জল। রাজেশ কি করবে বুঝে উঠতে পারল না। গোটা গ্রামটাই প্রায় তারা চষে ফেলেছে, তবুও মিথিলাকে খুঁজে পাওয়া যায়নি। ভেবেছিল মিথিলাকে তারা পাবে বাড়ির পেছনে পুকুরে, কিন্তু না, সেখানে কেউ নেই। অবশেষে পাওয়া গেল মিথিলাকে, তবে জীবিত নয়, মৃত। লাশটা পড়েছিল বাড়ির পিছনের সেই পুকুর ধারেই, যেখানে খুঁজতে গিয়েও তাকে পায়নি মৃদুলরা। গোটা কঙ্কনগড় এসে জড়ো হলো মৃদুলদের বাড়িতে। মৃদুলের মা কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছে, মহিলারা তার জ্ঞান ফেরাতে ব্যস্ত। মৃদুলের বাবা বাচ্চা ছেলের মতো হাত পা ছড়িয়ে বসে এক নাগাড়ে কেঁদে চলেছেন নিজের চোখের সামনে মরা মেয়ের মৃতদেহের উপর। মৃদুল আর রাজেশ চুপ করে বসে রয়েছে। কোনো বিরাম নেই, কোনো বিলাপ নেই,
নিস্তব্ধতা যে গভীর থেকে গভীরতর শোকের প্রতিচ্ছবি তার বলে দিতে হয় না। ভাই এটা কি হওয়ার ছিল ভাই? বললা রে, ছুটকি ঘুমোচ্ছে না রে, ওকে তোল্লা বল সকাল হয়ে গেছে, বললা। ও আর উঠবে না রে, উঠবে না। ছুটকি চিৎকার করে ওঠে মৃদুল। বোনকে না পাওয়ার আফসোসে দুঃখে সব মিলেমিশে একাকার হয়ে যায় তার। প্রাণহীন রক্তশূন্য দেহটার দিকে তাকিয়ে থাকে রাজেশ। বলে দিতে হয় না যে মিথিলার হত্যাকারী কোনো মানুষ নয়। এত নৃশংস খুন আর শরীরের সব রক্ত শুষে নেওয়া কোনো মানুষের কাজ হতেই পারে না। তাহলে কার? বলুন কার কাজ? চুপ করে থাকবেন না ঠাকুর মশাই, বলুন। টেবিলে চাপড়ে বলে রাজেশ। সামনে থমথমে মুখে বসে তর্কালঙ্কার ঠাকুর। চুপ করে থাকবেন না ঠাকুর মশাই। আপনি জানতেন মিথিলার এমন বিপদ আসন্ন, তাও আমাদের সবটা পরিষ্কার করে কেন বলেননি আপনি? কি বিপদ তা বোঝার ক্ষমতা আমার ছিল না। আমি কোনো সিদ্ধতান্ত্রিক নই। তবে কি? এর পেছনে কে দায়ী তা আমি জানি। কে? তার নাম বলুন। কে সেই শয়তান? ভূত, প্রেত, দৈত্য, দানব? কালীকিঙ্কর কাপালিক। কালীকিঙ্কর মানুষ? সে মানুষ কিনা তা আমি জানি না, শুধু এটা জানি সে প্রতিশোধের আগুনে জ্বলছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না ঠাকুর মশাই, আমাকে সবটা খুলে বলুন। বেশ, তবে শোনো। আজ থেকে 100 বছর আগের কথা। কালীকিঙ্করে কঙ্কনগড়ে এসেছিল। এখানকার শ্মশানে সে শ্মশান ভৈরবীর সাধনা করতে চেয়েছিল। দরকার ছিল একটা যুবতী মেয়ের বলি। গ্রামে ঘরে সেটা পাওয়া এমন কিছু নয়, কিন্তু কোন বাড়ি তাদের মেয়েকে এভাবে তুলে দেবে? তবুও কালীকিঙ্কর দম্বার পাত্র নয়। ফাঁক বুঝে নিজের বেশভূষা বদলে গ্রামের রতন গোয়ালার মেয়েকে ভুলিয়ে নিয়ে যায় সে। রতনের মেয়ের বিয়ে ঠিক হয়েছিল পরের সপ্তাহে। কোনোভাবে ব্যাপারটা লোক জানাজানি হয়ে যায়। গ্রামের শ্মশান ধারের জঙ্গলে লোকজন গিয়ে ধরে ফেলে কাপালিককে। তার কুটিরেই অজ্ঞান অবস্থায় পাওয়া যায় রতনের মেয়েকে। পিটিয়ে তাকে মাটিতে রীতিমতো মিশিয়ে দিয়েছিল এই কঙ্কনগড়ের লোক। তবে কেউ কেউ মনে করে সেদিন নাকি কালীকিঙ্কর মরেনি, কোনো অদ্ভুত ক্ষমতা বলে জানোয়ারটা বেঁচে গিয়েছিল। আবার কারো মতে কালীকিঙ্কর মারা গিয়েছিল বটে, তবে তার তন্ত্রসিদ্ধ আত্মার মুক্তি হয়নি। এই ঘটনার প্রায় 50 বছর পরে রতন গোয়ালার বংশেরই এক যুবতী মেয়ের অস্বাভাবিক মৃত্যু হয়। সেই থেকে শুরু এই বৈশাচিক মৃত্যুলীলার। আমার বৃদ্ধ ঠাকুরদা দুর্গামোহন ছিলেন তান্ত্রিক। তিনি লক্ষণ শাস্ত্র দেখে এইসব কাণ্ডের পিছনে কালীকিঙ্করের অলৌকিক ক্ষমতার হাত খুঁজে পান। কালীকিঙ্কর আজ বেঁচে নেই ঠিকই, তবে সেদিন সে কি মরেছিল না মরেনি তা কেউ বলতে পারেনি। তবে এই 50 বছর ধরে যে ত্রাস কালী এই কঙ্কনগড়ের উপর সৃষ্টি করেছে, তার প্রতিকার আমার ঠাকুরদাও করতে পারেননি। তবে একটা উপায় তিনি মৃত্যুর আগে আমাকে বলে দিয়ে গিয়েছিলেন: সম্পর্কের ভয়, সম্পর্কের জয়। অর্থাৎ যদি কোনোদিন এই কঙ্কনগড়ে এমন কোনো মানুষ আমার কাছে আসে যে এক ধারে নিজের ভালোবাসা আর অন্য ধারে কঙ্কনগড়ের মানুষের জন্য সব কিছু করতে পারে, যার মনে সাহস থাকে কালীকিঙ্করের চোখে চোখ রেখে আমৃত্যু লড়াই করার, সেই পারে এই শয়তানের হাত থেকে কঙ্কনগড়কে রক্ষা করতে। আমার যতটুকু জ্ঞান তাতে যদি আমি ভুল না করি, তবে তুমিই সেই ব্যক্তি রাজেশ। হ্যাঁ, তুমি। কিন্তু কিভাবে? তর্কালঙ্কার লাল কাপড়ে মোড়ানো একটা জিনিস এনে দিলেন রাজেশের হাতে। এই নাও, এই অষ্টধাতুর তৈরি মন্ত্রপুত ছোড়া। কালীকিঙ্করকে হত্যা করবার আগে নিজের রক্তে একে স্নান করাতে হবে, তবেই এতে দৈবী শক্তি আবেশিত হবে। একে দিয়েই বধ করতে হবে কালীকিঙ্করকে। তবে মনে রেখো, হত্যা করতে হবে কিন্তু কালীকিঙ্করকেই, অন্য কাউকে নয়। প্রতি মুহূর্তে সে তোমায় ভেলকি দেখাবে, কিন্তু তার ফাঁদে তুমি পা দেবে না। বলো, পারবে তো?
নিজের ভালোবাসাকে বাজি রাখা ছাড়া কালীকিঙ্করের কাছে যাওয়ার কোনো উপায় নেই। বেশ, তবে আমি নিজের ভালোবাসাকে বাজি রেখেই ওই শয়তানটাকে শেষ করব। কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে আমার কঙ্কনার এই কঙ্কনগড়ের মানুষদের গায়ে একটা আঁচড় আমি লাগতে দেব না। বেটা, আমি তোমার নামে মায়ের কাছে পুজো দিয়ে নিরম্ব উপবাস করব। তোমার কল্যাণে হত্যে দিয়ে পড়ে থাকবো মায়ের কাছে। মা কখনোই তোমার কোনো ক্ষতি হতে দেবেন না। আশীর্বাদ করি তোমাদের ভালোবাসা অক্ষয় হোক। একটা দীর্ঘশ্বাস ফেলে ছোড়াটা হাতে তুলে নিল রাজেশ। আমাকে ক্ষমা করো কঙ্কনা, তোমাকে এই বিপদে ফেলার জন্য, কিন্তু আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য, এই গ্রামের মানুষের জন্য এটা আমাকে করতেই হবে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তবুও রাতের অন্ধকারে কঙ্কনা বাইরে বেরিয়ে এসেছে শুধুমাত্র নিজের ভালোবাসার জন্য। এই কদিনেই যে এই শহরের অজানা অচেনা ছেলেটাকে সে কিভাবে এতটা পাগলের মতো ভালোবেসে ফেলল সে নিজেও বুঝতে পারল না। সে জানে এই অন্ধকার নিরাপদ নয় মেয়েদের জন্য, তবু সে বের হয়েছে। বাইরে হাওয়া ও বৃষ্টি, কঙ্কনা কাঁদার উপর সাবধানে পা রেখে রেখে চলছে মাঠের দিকে। রাজেশও সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করার কথা, কিন্তু কঙ্কনা জানে না যে রাজেশ সেখানে নেই। রাজেশ আছে তার পিছনে। মাঠের আল দিয়ে হাঁটতে গিয়ে হঠাৎ কঙ্কনার মনে হলো পেছন থেকে কে যেন তাকে আড়াল করছে। কঙ্কনার বুকটা ধড়াস করে উঠল। সে ঘুরে তাকালো, কিন্তু কেউ নেই। সে আবার সামনে ঘুরে চলতে শুরু করলো। কিছুটা যাওয়ার পরেও তার ভেতর থেকে সেই অস্বস্তিটা গেল না। সে আবার ঘুরতে যাবে, হঠাৎ একটা কালো হাত পেছন থেকে চেপে ধরল তার মুখ। একটা অস্ফুট গোঙানি বেরিয়ে এলো কঙ্কনার মুখ থেকে। তবে অস্ফুট হলেও সেটা রাজেশের কানে গেছে। উত্তেজনার একটা ঠান্ডা স্রোত বয়ে গেল রাজেশের শির দ্বারা বেয়ে। সে আন্দাজ করে দৌড়ে গেল শ্মশানের দিকে। কোমরে গামছা দিয়ে শক্ত করে বাঁধা ছোড়াটা। মাঠ, পুকুর, ঝোপঝাড় ভেঙে রুদ্ধশ্বাসে দৌড়াতে দৌড়াতে শ্মশানের ধারে জঙ্গলে ঢোকার মুখে এসে পায়ে কিছু একটা ঠেকতেই থমকে দাঁড়িয়ে পড়ল রাজেশ। কুড়িয়ে নিল জিনিসটা, কঙ্কনার নূপুর। তার মানে সে ঠিক পথেই এসেছে। নূপুরটা মুঠোর মধ্যে ধরে রাগে চিৎকার করে উঠল রাজেশ। বন ভেঙে দুধ দাঁড়িয়ে ভেতরে ঢুকল সে। বনের বেশ অনেকটা গভীরে একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়ালো রাজেশ। মাঝখানে একটা ছোট্ট অগ্নিকুণ্ড। তাকে ঘিরে বসেছে বেশ কয়েকটি মূর্তি, তবে তারা মানুষ না, নরকের পিশাচ। বিভৎস পচা গলা তাদের দেহ, আর সকলের অবয়ব অবিকল এক। কি করছে তারা এখানে? এমন হাড় কাঁপানো দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস হবার নয়। হঠাৎ রাজেশের চোখ গেল পাশে শুয়ে থাকা কঙ্কনার দিকে। তার শরীর অক্ষত এবং ঈশ্বরের অশেষ কৃপায় তার শ্বাস চলছে। ওঠানামা করছে তার বুক, শুধু জ্ঞান নেই। চোখ ফেটে জল এলো রাজেশের। এসবের জন্য শুধুমাত্র সে দায়ী। তবে এদের মধ্যে কালীকিঙ্কর কে? রাজেশ বুঝতে পারল না যে সে এই কাজ করবে কি করে। আগে কঙ্কনাকে সরিয়ে আনা দরকার, নাকি আগে আক্রমণ করবে? কঙ্কনার দেহটা রাখা ছিল একটু দূরে। পিশাচের দল অগ্নিকুণ্ডের সামনে কোনো জটিল ক্রিয়ায় ব্যস্ত। রাজেশ একটু একটু করে গেল কঙ্কনার কাছে। সে সবে মাত্র হাত দিয়েছে কঙ্কনার মাথায়। সবকটা পিশাচ যন্ত্র মানবের মতো একসাথে ঘুরে তাকালো রাজেশের দিকে। সেই দশাধিক আগুন ঝরানো চোখের দৃষ্টি যে কারোর হৃদযন্ত্র বিকল করে দেওয়ার জন্য যথেষ্ট। তবে রাজেশ পিছু হাঁটবার পাত্র নয়। আজ হয় সে বাঁচবে, নয়তো কালীকিঙ্কর। হঠাৎ কোথা থেকে একটা ধুলোর ঝড় এসে ঘিরে ফেল রাজেশকে। তার চোখে মুখে ছিটিয়ে একরাশ ধুলো। নিজেকে ওই ঝড়ের হাত থেকে বাঁচাতে সে যখন ব্যস্ত, পিশাচের দল মাটিতে চেপে ধরল রাজেশকে। একজন চেপে ধরেছে রাজেশের গলা, অন্য একজন পা। রাজেশ নিজেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করতে লাগলো। তোকে ছাড়বো না শয়তান! অট্ট হাসিতে ফেটে পড়ল পিশাচ। তারা একসাথে বলে উঠল,
মারবি তুই আমাদের সকলকে? কিন্তু এদের মধ্যে কালীকিঙ্করকে কাকে মারবে সে? তার হাতে ধরা ছিল কঙ্কনার নুপুর। সেটাকে অবলম্বন করে রাজেশ সপাটে চালিয়ে দিল তার গলা টিপে ধরা পিশাচের চোখে। সে বিকৃত আর্তনাদ করে সরে গেল, কিন্তু তাকে ওঠার অবকাশ না দিয়ে আরো একজন চেপে ধরল রাজেশকে, আর ধারালো নখ দিয়ে চিরে দিল তার বুক। গল গল করে বের হতে লাগলো রক্তের ধারা। যন্ত্রণায় আর্তনাদ করে উঠল রাজেশ, তবে তাতে সাপে বর হলো। গড়িয়ে পড়া রক্তে ভিজে উঠল রাজেশের কোমরে বাঁধা ছোড়া। দৈব শক্তি আবেশিত হলো সেই ছোড়ায়। এক এক করে পিশাচের দল ছিটকে পড়তে লাগলো দূরে। বুকে হাত দিয়ে কোনো রকমে টলতে টলতে উঠে দাঁড়ালো রাজেশ। দৈবী শক্তিতে কাবু হয়েছে পিশাচের দল। তাদের মধ্যে একজন অগ্নিকুণ্ডে পাশে পড়ে থাকা একটা হার হাতে তুলে নিল। রাজেশ নিশ্চিত এই তবে কালীকিঙ্কর। ওই হার তার অনুচরদেরকে নিয়ন্ত্রণ রাখার চাবিকাঠি। একটা সেকেন্ডও নষ্ট না করে চিৎকার করে দৌড়ে গেল রাজেশ। লাফিয়ে পড়ল কালীকিঙ্করের উপর। রক্তমাখা ছোড়া হাতে শরীর যেন অমানুষী বল পেল রাজেশের। কালীকিঙ্করের পিশাচের সাথে শুরু হলো তার ধস্তাধস্তি। কালীকিঙ্করও সেই হার শূন্যে তুলে নাড়াতে যাবেই রাজেশ সপাটে এক লাথি মেরে তাকে সেই কার্য থেকে বিরত করল। রাগে গগনভেদী এক গর্জন করে উঠল কালীকিঙ্কর। তবে তার খেলা ওইটুকুই। মুহূর্তের মধ্যেই বিদ্যুৎ বেগে রাজেশ লাফিয়ে পড়ল তার বুকের উপর, আর রক্তমাখা ছোড়াটা বসিয়ে দিল কালীকিঙ্করের ঘিলুর মধ্যে। চিৎকার করে উঠল কালীকিঙ্করের পিশাচ। সাথে সাথেই একটা বিস্ফোরণ, আর দূরে ছিটকে পড়ল রাজেশ। গোটা শরীর তার বুক থেকে বেরিয়ে আসে রক্তে ভিজে গিয়েছে। তবুও সে পিছু হাঁটেনি, লড়াই করেছে, হয়তো যুদ্ধে জয়ও করেছে। যন্ত্রণায় গোঙাতে গোঙাতে একটা সময় হাঁপিয়ে পড়ল রাজেশ। চোখ বুঝল সে। তবে তর্কালঙ্ক ঠাকুরের ভক্তি আর কঙ্কনার ভালোবাসার জোর দুটোর সুবাদেই এই যাত্রা রাজেশকে আর ইহলোক ত্যাগ করতে হলো না। প্রায় দুদিন কঠিন চিকিৎসায় রাজেশের জ্ঞান ফিরল কঙ্কনার কোলে। আধ বোঝা চোখে সে দেখতে পেল তিনটে মুখ, কঙ্কনা, মৃদুল আর তর্কালঙ্কার ঠাকুর। প্রত্যেকেই জল ভরা চোখে তাকিয়ে তার দিকে। মৃদুল আর কঙ্কনার হাত চেপে ধরে একটু উঠতে গিয়েও আর পারল না, বুকে অসম্ভব ব্যথা। তর্কালঙ্কার ঠাকুরের দিকে তাকিয়ে এক নাগারে চোখের জল ফেলতে লাগলো সে। কিছু বলবার ক্ষমতা তার এই মুহূর্তে নেই। তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো মৃদুল। শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছিয়ে দিল কঙ্কনা। কিন্তু এই চোখের জল দুঃখের নয়, যন্ত্রণার নয়। রাজেশ পেরেছে, সে জয়ী হয়েছে। এই জল নিজের সেই ভালোবাসার, আর এতগুলো নিরপরাধ মানুষকে এই প্রাচীন অভিশাপের হাত থেকে চিরতরে মুক্তি দিতে পারার অনাবিল আনন্দের। হ্যালো এভরিওয়ান, আমি দিবেন্দু দাস ছিলাম আপনাদের সাথে। আজ আপনারা শুনলেন লেখক পল্লব ঘোষের কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, বর্ষার রাতে তালপুকুরে। গল্পে পাঠে আমি ছিলাম দিব্যেন্দু। অন্যান্য চরিত্রে ছিল অভিক, সৌরভ, সৃষ্টি, অধ্যায়, প্রিয়নাথ এবং রিমঝিম। গল্পে শব্দ সংযোজনে ছিল সুদেষ্ণা, আবহতে ছিল অভ্র, পোস্টার ডিজাইনে চিত্রায়ন। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন কিন্তু আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন, কারণ আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমরা দেখছি। আপনারা আমাদের গল্প তো ঠিক শুনছেন, যে চ্যানেলটা সাবস্ক্রাইবও করুন, যাতে আপনারাই পারেন এই চ্যানেলটাকে আরও অনেক বড় করে তুলতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে রাখুন বঙ্গকথা। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে।